আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম একটা কথা, যে আমাদের সেনাপ্রধান, পরশুদিন বোধহয়, আমাদের সেনাপ্রধান, আপনাদের যে সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান, তার কাজকর্ম দেখে তাকে প্রচন্ড ধমকেছিলেন। ধমকিয়ে বলেছিলেন যে আপনি যেখানেই লুকিয়ে থাকুন, যেখানেই থাকুন, ভারতে তুলে আনতে 8 ঘন্টার বেশি সময় লাগবে না। আপনি যা করে বেড়াচ্ছেন সেগুলো আপনি শোধরান। এটাকে সাবধান বাণী নয়, এটাকে হুঁশিয়ারি মনে করবেন। এরপরে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমার সাম্প্রতিককালে মাথা থেকে বেরিয়ে গেছিল। তো আমি তারপরেতে হঠাৎ আমার মনে পড়লো, তাই আমি ঝটপট এই খবরটা করতে এলাম। খুব মজাদার খবর। খবরটা হচ্ছে যে যখন এই গত পরশুদিনকে যখন ব্যাপক মারপিট টারপিট হচ্ছে, সেনাপ্রধান ধমক খাওয়ার পর একদম বাহিনী নিয়ে গিয়ে একেবারে যত জামাতে যত লোকজন আছে তাদেরকে ধরে পিটিয়ে পিটিয়ে তাদেরকে এবারে ধোলাই দেওয়া, তারপরে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা, তারপরে অর্থ উদ্ধার করা, এই সমস্ত যা না বিএনপি ধরেছে তার 4 গুণ জামাত ধরেছে, 6 গুণ জামাত ধরেছে। জামাত গেছে এতে চোটে। এবার তো দু নৌকায় যারা পা রেখে চলে তাদের বিপদ সব থেকে বেশি হয়। এখন জামাত যদি টিকতে না দেয়, তাই তিনি তো হৃদয়ে জামাত বহন করেন, কিন্তু এখন বাঁচাটা তো বাঁচার লড়াই। উনি বুঝতে পারছেন যে এখানে কিন্তু ভারতবর্ষ ছেড়ে দেবে না, ফলে ওনার অবস্থা সঙ্গীন হবে। এক তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়বেন না, দ্বিতীয় হচ্ছে ভারতের সেনাপ্রধান বা সেনা বাহিনীর কেউ তাকে ছেড়ে কথা বলবে না। তখন উনি করেন কি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা ফোন করেন। প্রথম ফোনটা শেখ হাসিনা ধরেননি, দ্বিতীয় ফোনটা ধরেননি, তৃতীয় ফোনটা ধরে শেখ হাসিনা বলেন, কি বলবা বলো, কি বলবা বলো। তখন উনি আমতা আমতা করে বললেন যে স্যার, আমি একটা মানে ভুল এবং শঙ্কার মধ্যে ছিলাম, কিছুটা আমার ভুল সিদ্ধান্ত হয়েছে, কিছুটা আমায় করিয়ে নেওয়া হয়েছে, আমি খুব চাপে ছিলাম, আমি যেটা করেছি সেটা কিন্তু আমি তার জন্য আমি দুঃখিত, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। তখন শেখ হাসিনা তাকে বলেন যে নানান লোকের নানান রকম মতামত, বিরূপ মতামত আপনার সম্পর্কে দেওয়া সত্ত্বেও তোমার প্রতি আমি আস্থা রেখে তোমাকে আমি সেনা প্রধান করেছিলাম। তার বদলে তুমি আমায় যা পুরস্কার দিয়েছো, জীবনে আমার সামনে আসবে না, আমারে মুখ দেখাইবা না, আমারে জীবনে মুখ দেখাইবা না। তখন ওয়াকার অত্যন্ত কাকুতি মিনতি করেন যে না, আপনি জানেন না, এখানে সিচুয়েশনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, আমি যদি তখন সেই সময় তালি মিলিয়ে না চলতাম তাহলে পরে আমার ওপরেতে একটা বড় আঘাত আসতো, ওই কারণে আমি আপনাকে বার করে দিয়েছিলাম। তখন প্রধানমন্ত্রী বলেন যে আপনি যে কথা বলছেন, তুমি যে কথা বলছো না, সেগুলো আগে হলে আমি বিশ্বাস করতাম, কিন্তু এখন আমি সব জেনে গিয়েছি যে আমাকে খুন করাই ছিল তোমার প্রথম উদ্দেশ্য। তুমি জামাতের হয়ে কাজ করছিলে, আমাকে মানুষ ঠিক কথা বলেছিল, আমি মানুষের কথা মানিনি, তার জন্য আজকে আমার এই হাল। এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী, তোমার প্রাপ্য শাস্তি তুমি পাবা। যেটা উনি আক্ষরিক অর্থে বলেছেন, তোমার প্রাপ্য শাস্তি তুমি পাবা, তোমারে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। এদিকে আজকে যেটা খবর পেলাম একটু আগে, যার জন্য ভিডিওটা আমি আরো তাড়াতাড়ি করতে বসলাম, কারণ খবর সঙ্গে সঙ্গে না করলে
প্রাসঙ্গিকতা হারিয়ে যায়। ওই খবর, আগের খবরটার সঙ্গে এই খবরটা জুড়ে দিয়ে আমি এখন করছি। আমার এখানে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে এখন। ওই আপনার 6G আর কি নেটওয়ার্ক হচ্ছে, তার জন্য আমাদের এই সমস্ত আমি ভিডিওগুলো সমস্ত সিমে আপলোড করছি। এই আপলোড হতে গিয়ে আমার প্রচুর সময় চলে যাচ্ছে। একটা ভিডিও আপলোড করতে গিয়ে 4 ঘন্টা সময় চলে যাচ্ছে। ওই যে 6:30টায় যে ভিডিওটা আমি ছেড়েছি, সেটা আমি ভিডিওটা আপলোড করতে দিয়েছিলাম হচ্ছে 1টার সময়। আলটিমেটলি সেটা 5:30টার সময় ভিডিওটা আপলোড হয়েছে। এই ভিডিওটাকে আমি এখন যেটা আপনারা দেখছেন, সেই ভিডিওটা আমি 6টার সময় আমি আপলোডে বসিয়েছি, কারণ আমার এখানে নেটওয়ার্কের কাজ হচ্ছে। নেটওয়ার্কে সবে ফ্ল্যাটের নিচের দিকে ঢুকেছে, কখন ওপরে আসবে তা আমি জানি না, আজকে হবে কিনা তাও জানি না। সুতরাং এই সিমের ওপরে ভরসা করে করতে হচ্ছে। 4 ঘন্টা 5 ঘন্টা ধরে ঘুরতে 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 সে উঠছে। তো যে খবরটা পেলাম সেই খবরটা প্রাসঙ্গিকতা হারিয়ে যাবে বলে তো আমি ওই জন্য বসলাম। সেটা যে সম্ভবত কোনো একজন বিএনপি নেতা যিনি জিতেছেন, তিনি আওয়ামী লীগের একটা অফিস খুলে দিয়েছেন। কারণ ভারত তারেক রহমানকে বলেছিল দৃশ্যত কিছু করে দেখাতে হবে। ওই করছি করব হ্যান ত্যান এসব বললে চলবে না, দৃশ্যত কিছু করে দেখাতে হবে। তার মানে কি আমরা ধরে নেব এটা যে তারেক রহমান একটা বার্তা দিতে চাইলেন ভারতকে, এবং তারপরে এবার যদি আস্তে আস্তে সমস্ত জেলে যারা বন্দী আছে তারা যদি একজন একজন করে মুক্ত হন, উনি শপথ নেওয়ার পরে, তার আগে তো বেশি কিছু করতে পারবেন না। ওনারা দলীয় কার্যালয় উনি খুলে দিয়েছেন, সেটা তো সরকারের বাইরে, কিন্তু মুক্তি দেওয়ার ব্যাপারটা তো সরকারের মধ্যে ঢোকার পর, তিনি শপথ নেওয়ার পর। তো এই শপথটা নেওয়ার পর উনি কি করেন সেদিকে কিন্তু ক্লোজলি মনিটর করছে ভারতবর্ষ। এখন যতক্ষণ না শপথ নিয়ে তিনি গদিতে বসছেন ততক্ষণ পর্যন্ত তো কিছু হবে না। তাই এখন যেটা দিয়ে উনি বার্তাটা প্রথম পাঠালেন, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সদর কার্যালয় একটা আওয়ামী লীগের খুলে দিয়ে। আবার দেখবেন ধীরে 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 আওয়ামী লীগের সমস্ত কার্যালয়গুলো খুলতে শুরু করেছে। তার মানে এটা ভারতের প্রতি একটা বার্তা যে আমি ভারতের সঙ্গে আছি, ভারতের সঙ্গেই আমি থাকতে চাই। ওই দিল্লি না পিন্ডি ওই চটকে দিয়েছে, পিন্ডি চটকে দিয়েছে তারেক রহমান। তারেক রহমান বিদেশে থেকে এতটুকু বুদ্ধি হয়তো হয়েছে যে যদি রাষ্ট্র চালাতে হয় তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রকে চটিয়ে তিনি রাষ্ট্র চালাতে পারবেন না। ফলে এখন তিনি অনেকটা নিজেকে শোধরাবার চেষ্টা করছেন। এখন কতটা শুধরেছেন কতটা শোধরাননি সেটা তো ভবিষ্যৎ বলবে। আমি আগামী ব্যাপারে কোনো মন্তব্য করব না। যেটা উনি করেছেন আমি সেটার উপরে আপনাদেরকে বললাম, এইটা হচ্ছে ঘটনা। তবে তারেক রহমান কি বলে শেখ হাসিনা যে ধমক ওয়াকারকে দিয়েছে, সেই ধমকের পর ওয়াকারের আর কখনো মানে মানে এ হবে না, সাহস হবে না দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে ফোন করার। কারণ প্রধানমন্ত্রী ফোনটা কেটে দিয়েছেন। কেটে দেওয়ার অর্থ হচ্ছে আমি তোমার সঙ্গে বাক্যালাপ পর্যন্ত করতে চাই না। আসসালামু আলাইকুম। বিএনপির ভূমিধস বিজয়ের পরপরই আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থক এবং একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে নিঃসন্দেহে প্রশ্ন উঠছে, এই মুহূর্তে আওয়ামী লীগের প্রতি বিএনপির আচরণ কেমন হবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সহসাই রাজনীতিতে ফিরতে পারবেন? খুব স্বাভাবিক প্রশ্ন। অন্যদিকে এনসিপি নেতারা কি বলছেন, এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই তারা হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া শুরু করে দিয়েছেন। বিএনপি রাজনীতি তারা নিশ্চিহ্ন করে দেবেন, এমনটাই বলা হচ্ছে। সে বিষয়ে পরে আসছি। আমরা আওয়ামী লীগের প্রতি বা শেখ হাসিনার প্রতি বিএনপির মনোভাব বোঝার চেষ্টা করতে পারি এই মুহূর্তে বিএনপির যিনি অন্যতম শীর্ষ নেতা এবং খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে। তিনি বলেছেন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রত্যর্পণের অনুরোধ জানাবে। বিএনপি মানে বিএনপি সরকার। শুক্রবার
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলছেন, আমরা আইন অনুযায়ী তার প্রত্যর্পণের মানে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানাবো। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়। বক্তব্যটা আমরা একটু খেয়াল করি, খুবই সফট মনোভাব প্রকাশ করেছেন। মানে এর বাইরে তো তিনি বলবেন না যে সব মাপ সব কিছু আমরা ভুলে গেছি, একেবারে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, প্রশ্নই ওঠে না। আইনের ভাষাতেই তাকে কথা বলতে হবে। যেহেতু শেখ হাসিনা দণ্ডিত আসামি, বাংলাদেশের যে আদালতই হোক, ফাঁসির রায় তো তার বিরুদ্ধে ঘোষিত হয়েছে, তবে খুবই সফটলি তিনি কথাগুলো বলেছেন। এর সাথে বিএনপির তৃণমূলের একটি ঘটনা উল্লেখ করতে চাই। আমি বলছি না এই ঘটনার মধ্য দিয়েই একেবারে সব কিছুই মানে বিএনপি কেন্দ্রীয় পর্যায় থেকেও রাতারাতি এ ধরনের সিদ্ধান্ত নিয়ে নেবে। বিষয়টি হচ্ছে যে পঞ্চগড়ে আওয়ামী লীগের একটি স্থানীয় কার্যালয়, যেটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল, জামাতে ইসলামী বন্ধ রেখেছিল, সেই অফিসটি খুলে দেওয়া হয়েছে। পঞ্চগড়ের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা, বিএনপির উপজেলা সভাপতি আবু দাউদ খান। এই ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি যথেষ্ট ভাইরাল হয়েছে। এর পরপরই আওয়ামী লীগ নেতাদের কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে, বা সেখানকার স্থানীয় নেতাদের পর্যায় থেকে, বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরাজিত শক্তিকে আবার নস্যাৎ করব। দলমত নির্বিশেষে সবাই আমরা এলাকায় থাকতে চাই। আর আবু দাউদ খান কি বলছেন গণমাধ্যমের সামনে? তিনি বলছেন, দীর্ঘ 18 বছর পর আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতার উভয় পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে। খেয়াল করুন, স্বাধীনতার পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে, যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা বাংলাদেশে। আমি উভয় দলের নেতাকর্মীদের বলবো, প্রত্যেক দলে কম বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে, তাদেরকে দল থেকে বহিষ্কারের নিষেধ আছে। আমাদের কোনো অবস্থাতেই আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা যেন কেউ ভঙ্গ করতে না পারে। আওয়ামী লীগের ভোটাররা তো বিএনপিকে ভোট দিয়েছিল, যেমন সত্য, আবার জামাতের ভোট ব্যাংকেও আওয়ামী লীগের কিছু ভোট গেছে, যারা এই 18 মাস বিএনপির তৃণমূলী নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত হয়েছে, সবই সত্য। তবে আওয়ামী লীগের একটি অংশের ভোট জামাতকে রোখার জন্য ধানের শীষে সিল মারা হয়েছে তাদের পক্ষ থেকে, চরম সত্য কথা। সেই জায়গা থেকে এই বক্তব্যগুলো তার মুখ থেকে বেরিয়ে আসছে। তিনি বলছেন যে আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আপনারা কোনো প্রকার অন্যায় করবেন না। আপনাদের গায়ে কেউ যদি কোনো আঁচড় দেয় আমাকে জানাবেন, কোনো অন্যায়কারীকে আমি প্রশ্রয় দেব না। এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকার উত্তেজনা বিরাজ না করে শান্তিপূর্ণ রাখার জন্যই আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছি। আমার ধারণা এটি সাধারণ মানুষ চায় এই মুহূর্তে। এবং আওয়ামী লীগের ভোট ছিল দুই দলের জন্যই, জামাতের জন্য, বিএনপির জন্য। যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছিল ভোটের আগে, হয়েছেও তাই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সোজাসাপটা বলেছেন যে আমরা আপনাদের পাশে আছি। শেখ হাসিনা ভারতে গিয়ে আপনাদের যেমন বিপদে ফেলেছেন, আমরাও এক ধরনের আপদে আছি। সেটির বহিঃপ্রকাশ মানুষ দেখতে চায়। তারেক রহমান দেশে ফিরে তিনি নিজেও সৌহার্দ্যের রাজনীতির ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার বিষয়টি বিএনপি কখনোই মানে না বা বিশ্বাস করে না। যদিও এটি নিয়েও অনেক বিতর্ক আছে, তারপরেও তিনি বলেছেন। এবং শেখ হাসিনাও দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে তার যে অডিও বার্তা প্রকাশ হলো, সেখানে তিনি এই মন্তব্য তো করেছেন যে সেখানে না হলেও দ্য ওয়াল সম্ভবত একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ রাখা হয়েছে সেটি তুলে নেবে, সেই আবেদন করেছেন, সেই আশা প্রকাশ করেছেন। অতএব অনেকই তো হলো, আর নিঃসন্দেহে হিংসার রাজনীতি মানুষ দেখতে চায় না। অবশ্যই আওয়ামী লীগের যারা অপরাধী, আবারও বলি, যারা দুর্নীতি গুম খুনের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের বিচার বাংলাদেশের মানুষ চায়।
কিন্তু আওয়ামী লীগবিহীন রাজনীতি এই দেশে অথবা বিএনপি বিহীন রাজনীতি নিশ্চয়ই সেটি সম্ভব নয়। মানুষও সেটি প্রত্যাশা করে না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। সেই জায়গায় কি আমরা পৌঁছাতে পারি না? এতই দুঃসাধ্য? নিঃসন্দেহে না। এবং এই বাংলাদেশ পরাশক্তিগুলো একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে। নানান ধরনের ষড়যন্ত্র চারদিক থেকে। বিএনপির কাছে অন্তত মানুষের প্রত্যাশা দেশকে বাঁচাতে অন্তত গঠনমূলক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা। সত্যি সত্যি তারেক রহমানের প্রতি মানুষ সে আশাটা করছে, প্রত্যাশাটা করছে। অথচ যেই কথিত বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিল এই তরুণ নেতারা, যেই স্বপ্নবয় বাংলাদেশ বিনির্মাণের কথা তারা বলেছিল, তার বিপরীতে আমরা দেখলাম যে মপতন্ত্র কায়েম হতে পুরো 18টা মাস একটা অস্থিরতার মধ্য দিয়ে যেতে বাংলাদেশের সব কিছুকে এই তরুণদের একাংশের কারণে তো, যাদের চোখে মানুষ স্বপ্ন দেখেছিল, তারা আবার এখন এই মুহূর্তে এসে হুঙ্কার ছাড়ছে, হুঁশিয়ারি ছাড়ছে। এমনিতে তারা দায়মুক্তি আইন বাগিয়ে নিয়েছে ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে। তাদের পক্ষ থেকে এখন যেই হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এটি আর মানাচ্ছে না তাদের মুখে। মানুষ যে কিভাবে প্রত্যাখ্যান করেছে তাদেরকে, সেটা তো প্রমাণিত। যে 6টি আসন এনসিপি পেয়েছে তা তো জামাতের কাঁধে ভর করে। এবং যে কথাগুলো বলা হচ্ছিল যে এনসিপির কোনো নেতা একটা আসন থেকেও জিততে পারবে না, জাতীয় সংসদের একটা আসন দূরে কথা, তারা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের পদে দাঁড়ালেও জিততে পারবে না। চরম বাস্তবতা। সেই এনসিপি নেতারা এখন যে হুঙ্কার হুঁশিয়ারি ছাড়ছে আগে থেকেই, তাদের বিপদ আশ করতে পেরে, তাদের বিপদ দিয়ে তো বাংলাদেশ চলবে না। পুরো বাংলাদেশটা এই বিপদগ্রস্ত হচ্ছে কিনা ক্রমান্বয়ে মানুষ সেটাই বিবেচনা করবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কি বলছেন? আওয়ামী লীগের সঙ্গে হাত মেলালে 3 মাসের মধ্যেই বিএনপির পতন ঘটবে। দেখা যাক। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি মন্তব্য করলেন, মির্জা আব্বাসের রাজত্ব ভেঙে খান খান করে দেওয়া হবে, বিএনপির রাজনীতি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এই উত্তেজনা, এই আক্রমণাত্মক বক্তব্য মানুষ আর দেখতে চায় না। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। পঞ্চগড়ে বিএনপি নেতা যে দৃষ্টান্ত স্থাপন করলেন, আমার মনে হয় ধীরে ধীরে বিএনপি সেদিকে যাবে, অন্তত মানুষের প্রত্যাশা সেটি। আল্লাহ হাফিজ।